বাংলাদেশের সর্বশেষ ২৪ ঘন্টার ফিরিস্তি যদি আমি আপনাদেরকে বলি, প্রথমত ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। সেখানে প্রায় ১৫,০০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এরপর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ১২০০ টন কাঁচামাল সমেত জাহাজডুবি হয়েছে। এরপর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আগুন লেগেছে। এরপর ফরিদপুরের একটি বাজারে আগুন লেগে প্রায় ২০টির মতো দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে। এরপর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় আগুন লেগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে গেছে। এরপর চট্টগ্রামে একটা মাদ্রাসায় আগুন লেগেছে, সেখানেও হতাহতের পরিমাণ অসংখ্য। এই যে ২৪ ঘন্টায় এই আগুনের ফলে অসংখ্য মানুষের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এই আগুনের ফলে শত শত কোটি টাকা নষ্ট হয়ে গেছে। এই আগুনের ফলে শত শত মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে। তাদের পরিবার কিভাবে চলবে খোদ তারা নিজেরাও জানে না। এই আগুনের ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে। বিজিএমইএ এর সভাপতি বলতেছেন প্রায় ২০০ কারখানার দ্রব্যাদি বা পণ্য পুড়ে গেছে বিমানবন্দরের সেই অগ্নিকাণ্ডের ফলে, এবং সেখানে একাধিক ব্যবসায়ী, কাস্টমস কর্তৃপক্ষ, বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিভিন্ন মিডিয়া, আমাদের বিভিন্ন সোর্স জানতে পেরেছে যে অগ্নিকাণ্ড যেই সময় ঘটেছিল সেই সময় একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল, এবং সেটা ফায়ার সার্ভিস চাইলেই বন্ধ করতে পারত, নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেখানে ১.৫ ঘন্টা তারা কোনো প্রকার অনুমতি দেয়নি ফায়ার সার্ভিসকে প্রবেশ করতে, যার কারণে এই আগুনের যে লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার ২:৩০ থেকে ৩:৩০টার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স, ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় ১.৫ ঘন্টা ওখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বলো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো, ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়াই গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের ২ নম্বর ঘটনা। এইটুকু পর্যন্ত কিন্তু আসা প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই। ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা ১.৫ ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত। ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেল কোথায় আপনার ২ নম্বর ঘর থেকে, ৩ নম্বর ঘর হচ্ছে ২ নম্বর ঘটনা ওয়ার হাউস, যেটা ওইখান থেকে চলে গেল আপনার ১ নম্বর ঘটনা, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি আছে সবগুলিতে চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড না, ওনারা পানি মারতে পারবে না, সমস্যা কিসের সমস্যা, পানি আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু এই কোনো প্রতিকার হয়নি। আর ভিতরে আপনার ক্যানোপি থেকে আগুন মারবে, গাড়ির বাইরে দিয়ে কীভাবে পানি মারবে? বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া। ওখান থেকে পানি আমি কীভাবে মারবো? আমার মারতে হলে আমি ক্যানোপিতে ঢুকে যাবো ৮ নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে তখন পানি মারবো, আগুন নিবে। এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্টরি দেওয়া, এখানে আমরা ওখানে আগুন জ্বলতেছে দেখতেছি, এখানে তো পানি মারলে কোনো লাভ হবে না। কিন্তু তারপরে এখনও কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনও জ্বলতেছে, তারা ক্যানোপিতে এখনও ঢুকে নাই, আগুন কিন্তু জ্বলতে নিপতেছে, এইভাবে চলতেছে। আর তো আমরা যদি প্রথমেই ক্যানোপিতে ঢুকে আগে পানি মারতো, আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না। হ্যাঁ, সহজে। এর চেয়ে বড় ১৯১৩ সালে যেটা কুরিয়ার সার্ভিস আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি প্রেজেন্ট ছিলাম কুরিয়ার সার্ভিসে। আমরা আগুনটাকে এদিক থেকে প্রোটেক্ট দিচ্ছি, যাতে এদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে। তখন কিন্তু আমরা পারছিলাম, এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আমরা পাইনি, এবার কেউ পারে নাই। আগুন নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে, হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। সিভিল এভিয়েশন এমন কি রাজকার্য সম্পাদন করছিল যে ফায়ার সার্ভিসকে অনুমতি দিতে পারলো না? নাকি এইটা পূর্ব পরিকল্পিত কোনো অগ্নিকাণ্ড ছিল? শুনেছি গত সপ্তাহে একটা বিশেষ সাদা চামড়ার দেশ থেকে একটা কার্গো ফ্লাইট বাংলাদেশে অবতরণ করেছে। সেই কার্গো ফ্লাইটে করে শুনেছি অবৈধ অনেক জিনিস এসেছে। এই বিদেশি চামড়া, সাদা চামড়া কারা এবং বাংলাদেশে কাদের আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ফ্লাইটে কী ধরনের অস্ত্র এসছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং সেটার জন্য বিস্তারিত ব্যাখ্যা দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তার মানে সেই কার্গো ফ্লাইটে আসা সকল পণ্য অবাধে, শুল্কমুক্ত, কোনো প্রকার কাস্টমস চেকিং ছাড়াই
মুক্ত করবার জন্য কি অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটানো হয়েছে? জামাতের তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আজ থেকে প্রায় 13 দিন পূর্বে 5 অক্টোবর একটা স্টেটমেন্ট দিয়েছিল, আগামী 1 সপ্তাহ বাংলাদেশে অনেক কিছু ঘটবে। এই 1 সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে অনেক কিছুই ঘটে গেল। অনেকগুলো জায়গায় আগুন দেওয়া হয়েছে, মিরপুরেরটাও আপনারা নিশ্চয়ই জানেন। চট্টগ্রাম ইপিজেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে ঘটছে ক্রমাগত। গতকাল থেকে 24 ঘন্টার মধ্যে অসংখ্য ঘটনা ঘটেছে। তার মানে কি এই আগুন পূর্ব পরিকল্পিত ছিল? ডাস্টবিন শফিক তো বলেই দিয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য বিদেশিদেরকে দেওয়া হবে, যেমনটা চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি সব কিছু মেটিকুলাস পরিকল্পনার অংশ? আমার কাছে তো তেমনটাই মনে হচ্ছে এখন। কারণ বিদেশিদের হাতে দিলে তো ওই রকম একটা সিচুয়েশন আসলে ক্রিয়েট করতে হবে, যার কারণে তারা ব্যাখ্যা দিতে পারবে জনগণকে যে আমরা এই সিচুয়েশনে আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, বা আমাদের সক্ষমতার মধ্যে ছিল না, আমাদের সাধ্যের বাইরে চলে গেছিল, সেই জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। এই ধরনের একটা স্টেটমেন্ট রেডি করার জন্য কি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে? এই অগ্নিকাণ্ডের ফলে শত শত ব্যবসায়ী পথের ভিখারি হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে শত শত মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে শত শত পরিবার রাস্তায় দাঁড়াবে, তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারবে না, তাদের অসহায় বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা প্রদান করতে পারবে না। এই দায়টা কে নেবে? এই 15,000 কোটি টাকার দায় কে নেবে? সরকার কি দেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে? যদি দেয় ভালো কথা, কিন্তু সেই টাকাটা কিন্তু রাষ্ট্রের কোষাগার থেকে যাবে, এটা কিন্তু রাষ্ট্রের ক্ষতি। এয়ারপোর্ট, একটা এয়ারপোর্টের মতো স্পর্শকাতর জায়গায় যখন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, তখন কিন্তু সেটা বিশ্ব মিডিয়াতে তুলপাড় সৃষ্টি হয়। গত কয়েকদিন পূর্বে আপনারা দেখেছিলেন না, বিমানের চাকা হারিয়ে গেছে শাহজালাল বিমানবন্দর থেকে, অর্থাৎ ঢাকা বিমানবন্দর থেকে। তার 1 মাস যেতে না যেতেই এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা বিমানবন্দরে ঘটলো, যেটা স্বাধীনতার পর বাংলাদেশে কখনোই ঘটে নাই। কখনোই এইরকম স্পর্শকাতর জায়গায় বিমানবন্দর, যেটাকে আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম ধরতে গেলে, সেখানে বিমানবন্দরের মতো জায়গায় কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেখানে সেই আগুন ছড়ানোর পূর্বে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। সিভিল এভিয়েশন কেন ফায়ার সার্ভিসকে অনুমতি দিল না, 1.5 ঘন্টা যাবত তাদেরকে দাঁড় করায় রাখলো? এই ব্যাখ্যাটা আসলে কে দেবে? সরকার দেবে? সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দেবে? সুষ্ঠু কোনো তদন্ত হবে আদৌ? যদি সুষ্ঠু তদন্ত হতো, তবে মাইলস্টোনের যে বিমান ট্র্যাজেডি, সেটার তদন্ত রিপোর্ট কোথায়? সেটার ব্যাখ্যা কোথায়? কতজন মানুষ মৃত্যুবরণ করেছে শিক্ষার্থী, সেটার তথ্য কোথায়? আমরা তো সেটা জানি না। এভাবে চলছে প্রিয় স্বদেশ বাংলাদেশ। এভাবে এই সুদখোর ইউনূস একের পর এক মেটিকুলাস পরিকল্পনা ষড়যন্ত্রের মাধ্যমে সফল করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ ধ্বংস করে ফেলবে, আপনারা নিশ্চিত থাকেন, এখানে কোনো দ্বিধা নাই। সব থেকে কষ্টকর কি একটা বিষয় জানেন? এই কার্গোতে করে কিন্তু প্রবাসী ভাইদের লাশ বাংলাদেশে যায়। এই লাশগুলা পুড়ে গেছে, কয়েকটা লাশ ছিল সেখানে, সেই লাশগুলাকে জ্বলন্ত অবস্থায় মানুষ দেখেছে, কিন্তু উদ্ধার করতে পারে নাই। যেখানে জীবিত মানুষের জীবনের মূল্য নেই, সেখানে লাশের মূল্য কিভাবে থাকবে? বাংলাদেশটা মৃত্যু পুরী বানিয়ে ফেলেছে সুদখোর ইউনূস। ইউনূস একটা আগুন খেকো রাক্ষসে পরিণত হয়েছে, একটা মনস্টারে পরিণত হয়েছে। বাংলাদেশে সর্বত্র আগুন জ্বলতেছে, দেশটাই কবে না জানি জ্বালিয়ে দেয়। কোনোভাবে পদ্মা সেতুকে জ্বালায় দেওয়া যায় না? শেখ হাসিনার তো এটা এয়ারপোর্টের 3rd টার্মিনাল, যেটা শেখ হাসিনা করে গেছেন, সেটাকেও জ্বালায় দেওয়া যেত, দিতে পারতো। দরকার কি? এদেশের উন্নয়নের প্রয়োজন নাই তো? এদেশের মানুষকে ইরাক সিরিয়ার স্বাদ নিতে হবে তো? এদেশের মানুষ তো স্বাধীনতা সার্বভৌমত্বের মূল্য দিতে জানে নাই। যে জাতি 9 মাসে স্বাধীনতা পেয়ে সেই স্বাধীনতার স্থপতিকে অসম্মান করে, মাথার উপর মূত্র বিসর্জন করে, সে জাতি তো স্বাধীনতার মর্যাদা দিতে পারবে না। সেই জাতি তো স্বাধীনতার প্রয়োজন নাই। দরকার কি? ইরাক সিরিয়া আফগানিস্তান ইয়েমেন বানায় দিক বাংলাদেশকে, এবং ইউনূস সেটা চাচ্ছে, এবং ইউনূস সেটা করবে। আপনারা যে অসভ্য জাতি, যে বর্বর জাতি, আপনারা এখনো আপনাদের চেতনার দণ্ড জাগ্রত হচ্ছে না, আপনারা ভুগবেন। নিশ্চিত থাকেন, আপনাদেরকে ইরাক সিরিয়ার মতো স্বাদ দেওয়া হবে। ফিলিস্তিনের মতো এক টুকরা রুটির জন্য যখন চিৎকার করবেন, যখন আপনার সন্তানকে বুকের দুধ ব্যতীত অন্য কোনো কিছু খাইতে দিতে পারবেন না, তখন বুঝবেন স্বাধীনতা সার্বভৌমত্ব কি জিনিস। তখন বুঝবেন একটা বিদেশি শক্তির আগ্রাসন যখন অন্য একটা দেশে চলে, সে দেশের নাগরিকদের জীবনমান কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা বুঝবেন। সেটা আফগানরা জানে, সেটা সিরিয়ার মানুষ জানে, লিবিয়ার মানুষ জানে, ইয়েমেনের মানুষ জানে, সেইটা ফিলিস্তিনের মানুষ হারে হারে টের পাচ্ছে। আপনারা দূর থেকে বসে আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদেরকে একটা সুখী সমৃদ্ধশালী স্থিতিশীল রাষ্ট্র উপহার দিয়েছিল, আপনারা সেটার মূল্য বুঝেন নাই। এখন এই মূল্য না বুঝার কারণে এটার চরম একটা ভোগ আপনাদেরকে দিতে হবে। নিশ্চিত থাকেন, আপনারা
এখান থেকে কেউ রক্ষা পাবেন না। যখন আগুনে পুড়ছে পুরো বাংলাদেশ, যখন বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যখন ঢাকা বিমানবন্দরে আগুন জ্বলছে, যখন চট্টগ্রাম বন্দরে 1200 টন কাঁচামাল নিয়ে জাহাজ ডুবে গেছে, যখন নোয়াখালী সোনাইমুড়ি জ্বলছে, যখন ফরিদপুর জ্বলছে, যখন কক্সবাজার জ্বলছে, ঠিক তখন ডক্টর ইউনূসের সেকেন্ড ইন কমান্ড প্রেস সচিব ডাস্টবিন শফিক পুরান ঢাকার দনিয়াতে ফুচকা খাইতে গেছে পরিবার নিয়ে, সেটা রিভিউ ফেসবুক অ্যাকাউন্টে দিচ্ছে, ছবি আপলোড করতেছে। একটা মানুষের বিবেক ঠিক কোথায় গিয়ে ঠেকলে এই কাজগুলা করতে পারে? শত শত কোটি টাকা হারিয়ে নিশ্চয়ই ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে। তাদের আর্তনাদ, এই আর্তনাদের সময় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে, যে কিনা ইউনূসের পক্ষ থেকে প্রেস ব্রিফ করে সব সময়, এরকম একটা মানুষ ফুচকা খেয়ে সেটার রিভিউ দিতেছে। এত কিছু দেখার পরেও যদি আপনাদের চেতনা দণ্ড জাগ্রত না হয়, আমাদের তো আসলে চিল্লায় কোনো লাভ নাই। কোনো লাভ আছে কি? এই পুরা ষড়যন্ত্রকে ফকিন্নির পোলা সার্জিস আলম দেখতেছে স্বৈরাচারের দূষরদের ষড়যন্ত্র। মানে স্বৈরাচারের দূষরদেরকে ধরা হয়নি, শাস্তির ব্যবস্থা করা হয়নি, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছে, এটা তাদেরও প্রক্রিয়ারই অংশ। মানে এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, প্রত্যেকটাই করেছে আওয়ামী লীগ, অর্থাৎ স্বৈরাচারের দূষররা। এই বান্দির বাচ্চারা প্রত্যেকটা জায়গায় স্বৈরাচার খুঁজে দেশটাকে যে শেষ করে ফেলতেছে, এটা নিয়ে ভাবার কোনো সময় নাই। সব জায়গায় স্বৈরাচার খুঁজে, প্রত্যেকটা স্থানে স্বৈরাচার খুঁজে। দেখেন, আমাদের কাজ হচ্ছে সচেতন করা আপনাদেরকে। যেহেতু বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া বাকরুদ্ধ, তাদের হাতে শেকল বাঁধা, আমাদের জায়গা থেকে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা। এখন আপনারা সেই কথাগুলো শোনার পর সচেতন হবেন কিনা, বা তথ্যগুলো দেখবার পর আপনারা বিশ্বাস করবেন কিনা, ভিডিও ফুটেজ দেওয়ার পরেও, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত দায়িত্ব, ব্যক্তিগত বিষয়। এখানে আমি মাথা ঘামানোর কেউ না, কেউ হবও না। ভালো থাকেন, দেখেন এই দেশ ইউনূসকে দিয়ে আর কতদিন চালাইতে পারেন, এবং ইউনূস আপনাদেরকে আরো কি কি উপহার দেয় খুব শীঘ্রই, সেগুলোও দেখতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।